ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভ চিন্তা। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষচক্র সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা মাইটোসিস কোষ বিভাজন এই পদ্ধতির সম্পর্কে জানব। তো প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে বা মাইটোসিস কোষ বিভাজন বলতে কী বোঝো। সংজ্ঞা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহ মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সমান আকৃতি বিশিষ্ট এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য কী কী? প্রথমত 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দেহ মাতৃকোষে ঘটে। 2 নম্বর, এই প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। একটি কোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। 3 নম্বর, এই প্রক্রিয়ায় দেহ মাতৃকোষে সমান আকৃতি বিশিষ্ট অপত্য কোষ উৎপন্ন হয়। 4 নম্বর, দেহ মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ উৎপন্ন হয়। 4 নম্বর, দেহ মাতৃকোষের সমান গুণ সম্পন্ন বা সমান বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষ উৎপন্ন হয়। 5 নম্বর, দেহ মাতৃকোষের সমান সংখ্যক ডিএনএ যুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়। এই কারণে এই মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়ে থাকে। এবার বিভাজনের স্থান, কোন কোষে, কোন প্রকার কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে? সাধারণত দেহ মাতৃকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে আমাদের দেহের যে কোনো কোষে, সেটা হাতের কোষ হতে পারে, পায়ের কোষ হতে পারে, মুখের কোষ হতে পারে, মাথার কোষ হতে পারে, পিঠের কোষ, পেটের কোষ, যে কোনো দেহ মাতৃকোষে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। আর উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলার কোষে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে, কারণ ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তাই মাইটোসিস কোষ বিভাজনের মূল উদ্দেশ্য হল জীবদেহের বৃদ্ধি এবং ক্ষয় পূরণে সাহায্য করা। দেহের কোনো অঙ্গ যদি ক্ষয়প্রাপ্ত হয়, কোনো জায়গায় পড়ে গিয়ে যদি হাড়ের কোনো চামড়া উঠে যায়, তাহলে সেই জায়গায় আমরা দেখতে পাই আবার নতুন চামড়া গজায়। এটা কি পদ্ধতিতে হয়? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ ভেঙে গিয়ে আরও দুটি অপত্য কোষ উৎপন্ন হয় এবং সেইগুলি থেকে আবার দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। এইভাবে ক্ষতস্থান মেরামত হয়ে থাকে। এই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব হচ্ছে এটি দেহের ক্ষত মেরামতিতে সাহায্য করে বা ক্ষতস্থান পূরণে সাহায্য করে, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে দেহের বৃদ্ধিতে সাহায্য করে মাইটোসিস কোষ বিভাজন। 3 নম্বর গুরুত্ব হচ্ছে দেহের কোনো অঙ্গের পুনরুৎপাদনে সাহায্য করে। অর্থাৎ দেহের কোনো অঙ্গ যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাহলে সেই অঙ্গটাকে আবার পুনরায় উৎপন্ন করতে মাইটোসিস কোষ বিভাজন সাহায্য করে। যেমন তোমরা দেখে থাকবে টিকটিকির ক্ষেত্রে অনেক সময় টিকটিকির লেজ খসে যায়। সেই লেজ খসে যাওয়ার পরে কিছুদিন পর দেখা যায় আবার ধীরে ধীরে নতুন লেজ বের হচ্ছে। এখানে যে প্রক্রিয়ায় একটি কোষ ভেঙে আবার নতুন কোষ উৎপন্ন হচ্ছে, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ এই দেহের লেজের পুনরুৎপাদনে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সাহায্য করে। এবার জেনে নিই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়। দেখো, একটি ছকে তোমাদের দেখাচ্ছি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে প্রধানত দুটি পর্যায়ে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেটাকে বাংলায় বলা হয় নিউক্লিয়াসের বিভাজন, এবং 2 নম্বর হচ্ছে সাইটোকাইনেসিস, যাকে বলা হয় সাইটোপ্লাজমের বিভাজন। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়ে ক্যারিওকাইনেসিস এই পর্যায়টি সম্পন্ন হয়। অর্থাৎ প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়। নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেলে একটা নিউক্লিয়াস ভেঙে দুটি অপত্য নিউক্লিয়াস উৎপন্ন হয়, তখন ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া শেষ হয়ে যায়। তারপরে শুরু হয় সাইটোকাইনেসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাইটোপ্লাজম বিভাজিত হয়ে গিয়ে সম্পূর্ণ দুটি নতুন অপত্য কোষ উৎপন্ন হয়। এবার এই ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনকে আরও 4টি দশায় ভাগ করা হয়।
বা এই ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া পরপর 4টি পর্যায়ক্রমিক দশার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম দশাটি হলো প্রোফেজ দশা, তারপরেরটি হলো মেটাফেজ দশা, তারপরেরটি অ্যানাফেজ দশা এবং শেষটি হচ্ছে টেলোফেজ দশা। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের একবারে প্রথমে শুরু হয় প্রোফেজ দশা, প্রোফেজ দশা শেষ হলে শুরু হয় মেটাফেজ দশা, মেটাফেজ দশা শেষ হলে অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশা শেষ হলে টেলোফেজ দশা, টেলোফেজ দশার সঙ্গে সঙ্গে ক্যারিওকাইনেসিস শেষ হয়ে যায়, তখন সাইটোকাইনেসিস প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়। এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর একটি মাতৃকোষ ভেঙে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। এবার আমরা এই দশাগুলি একটু বিস্তৃতভাবে জানব। প্রথমে চলে আসি প্রোফেজ দশা। এই প্রত্যেকটি দশার কি কি বৈশিষ্ট্য বা এই দশায় কি ঘটনা ঘটে এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, আমি তোমাদের পয়েন্ট দিয়ে বলে দিচ্ছি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রথমে প্রোফেজ দশা। এই প্রোফেজ দশায় কি কি ঘটনা ঘটে? 1 নম্বর পয়েন্ট, প্রোফেজ দশা অর্থাৎ যখনই কোষ বিভাজন হতে শুরু করে তখন প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে। নিউক্লিয়াসের মধ্যে যে জল থাকে বা নিউক্লিওপ্লাজম থাকে, সেই নিউক্লিয়াসের জলটা আস্তে আস্তে বেরিয়ে যায়। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা থাকে, সূক্ষ্ম তন্তুর মতো পেঁচানো ক্রোমাটিন জালিকা, সেই ক্রোমাটিন জালিকাগুলি আরও ঘনীভূত হয় এবং কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম গঠন করে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। ক্রোমাটিন জালিকা আরও ঘনীভূত এবং কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে। এটা হচ্ছে প্রোফেজ দশায় হয়। 3 নম্বর বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা ক্রোমোজোম 2টি করে সিস্টার ক্রোমাটিড এ বিভক্ত হয়, বা বলতে পারো যে প্রত্যেকটি ক্রোমোজোমে 2টি করে সিস্টার ক্রোমাটিড দেখা যায়। এরকম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই একটা নিউক্লিয়াস, তার মধ্যে 3টে ক্রোমোজোমের ছবি আমি এঁকেছি, 1, 2, 3টে। প্রত্যেকটি ক্রোমোজোম দেখো দৈর্ঘ্য বরাবর 2টি ক্রোমাটিডে বিভক্ত আছে। এইদিকে একটা ক্রোমাটিড আর আরেকটা ক্রোমাটিড, প্রত্যেকটা ক্রোমোজোম 2টি করে সিস্টার ক্রোমাটিডে বিভক্ত হয়। সিস্টার ক্রোমাটিড কাকে বলে? একই ক্রোমোজোম থেকে উৎপন্ন ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। বেশ, 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের চারপাশে যে নিউক্লিয় পর্দা থাকে এবং নিউক্লিয়াসের মাঝখানে একটা থকথকে জেলির মতো পদার্থ থাকে, যাকে বলা হয় নিউক্লিওলাস। এই নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, এই দুটো আস্তে আস্তে ভাঙতে শুরু করে এবং ভাঙতে ভাঙতে প্রোফেজ দশা শেষে এরা অবলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ 4 নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস এর অবলুপ্তি ঘটে। 5 নম্বর পয়েন্ট, যে প্রোফেজ দশায় বেন তন্তু গঠন হতে শুরু করে। এই বেন তন্তু বা স্পিন্ডল কে গঠন করে? এখানে দুটো কথা মনে রাখতে হবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেন তন্তু একভাবে গঠিত হয়, প্রাণী কোষের ক্ষেত্রে বেন তন্তু আলাদাভাবে গঠিত হয়। আমি যে ছবিটা তোমাদের এঁকেছি এটা হচ্ছে প্রাণী কোষের চেহারা। এই প্রাণী কোষের ক্ষেত্রে বেন তন্তু গঠন করে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল। দেখো সেন্ট্রোজোমের ছবি এঁকেছি, এই সেন্ট্রোজোমের মধ্যে 2টি সেন্ট্রিওল আছে। এই সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি থাকে, সেন্ট্রোজোমের চারপাশে যে অ্যাস্ট্রাল রশ্মি আছে, এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেন তন্তু গঠিত হয় প্রাণী কোষের ক্ষেত্রে। তাই প্রাণী কোষের বেন তন্তুকে অ্যাস্ট্রাল বেন বলা হয় বা অ্যাস্ট্রাল স্পিন্ডল বলা হয়। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, তাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যে যে ছোট ছোট অনুনালিকা থাকে বা মাইক্রোটিউবিউল থাকে সাইটোপ্লাজমে, সেই মাইক্রোটিউবিউল থেকে বেন তন্তু গঠিত হয়। তাই উদ্ভিদ কোষের বেন তন্তুকে অ্যানাস্ট্রাল স্পিন্ডল বা অ্যানাস্ট্রাল বেন বলা হয়। এর আগে তোমরা ইন্টারফেজ দশা পড়েছো। ইন্টারফেজকে বলা হয় প্রস্তুতিকালীন দশা। এই ইন্টারফেজ দশায় কি হয়? একটা কোষ বিভাজনের জন্য নিজেকে প্রস্তুত করে তোলে। এই ইন্টারফেজ দশায় সেন্ট্রোজোম বিভাজিত হয়ে 2টি সেন্ট্রোজোম গঠন করে। দেখো ছবিতে তোমরা 2টি সেন্ট্রোজোম দেখতে পাচ্ছ। এই সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেন গঠিত হতে শুরু করেছে, এটা প্রোফেজ দশায়। তাহলে প্রোফেজ দশার শেষ বৈশিষ্ট্য হলো এই দশায় বেন বা স্পিন্ডল গঠিত হতে শুরু করে। এখানে প্রোফেজ দশা শেষ হয়ে যায় এবং প্রোফেজ দশা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় মেটাফেজ দশা। মেটাফেজ দশায় কি হয়?
1 নম্বর পয়েন্ট, মেটাফেজ দশার প্রথম বৈশিষ্ট্য, এই দশায় বেন গঠন সম্পূর্ণ হয়। প্রোফেজে বেন গঠন শুরু হয়েছিল, এই অ্যাস্ট্রালসি থেকে বেন গঠন শুরু হয়েছিল। আমি এটা প্রাণী কোষের ছবি এঁকেছি, এখানে বোঝাচ্ছি। উদ্ভিদ কোষের ক্ষেত্রেও বেন গঠন হয়, কিন্তু সেখানে সেন্ট্রোজোম থাকে না, তার বদলে মাইক্রোটিউবিউল বা অনুনালিকা থেকে বেন তন্তু গঠন হয়। তাহলে এই বেন গঠন সম্পূর্ণ হচ্ছে মেটাফেজ দশায়। এটা হলো মেটাফেজের প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চল। সেন্ট্রোমিয়ার কাকে বলে জানো? দুটি ক্রোমাটিড যে অংশে লেগে থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। দেখো এখানেও সেন্ট্রোমিয়ার আছে, দুটি সিস্টার ক্রোমাটিড পরস্পর মাঝখানে যেখানটায় লেগে আছে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চল কি হয়? বেন তন্তুর সঙ্গে যুক্ত হয়। এটা হচ্ছে মেটাফেজ দশার 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চল বেন তন্তুর সঙ্গে যুক্ত হয় এবং তার সঙ্গে আরেকটা ঘটনা ঘটে, এবং ক্রোমোজোমগুলি বেনের বিষুব অঞ্চলের দিকে চলতে শুরু করে। বিষুব অঞ্চল মানে হচ্ছে এই যে বেন তন্তু দুটি সেন্ট্রোজোম থেকে শুরু হয়েছে, এই সেন্ট্রোজোম থেকে এই সেন্ট্রোজোম বরাবর বেন গঠিত হয়েছে। এইখানে এই দুটো জায়গাকে বলা হয় 2 মেরু, অর্থাৎ সেন্ট্রোজোম দুটো কোষের দুটি মেরুতে রয়েছে, এবং কোষের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বেন তন্তু গঠিত হয়েছে, এবং এই বেনের মাঝখানের যে অঞ্চল তাকে বলা হয় বিষুব অঞ্চল, এটা মাঝ বরাবর। তাহলে মেটাফেজ দশার 2 নম্বর বৈশিষ্ট্য কি? দেখো প্রত্যেকটি ক্রোমোজোম এখানে বিষুব অঞ্চলে পরপর সজ্জিত হয়ে আছে এবং একটা তল গঠন করে। একটা তলের মধ্যে সমস্ত ক্রোমোজোমগুলি সজ্জিত হয় বেনের বিষুব অঞ্চলে। এই তলটাকে বলা হয় মেটাফেজ প্লেট। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য মেটাফেজ দশার। 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মেটাফেজ প্লেটের মধ্যে ক্রোমোজোমগুলো আবার একটা নির্দিষ্ট রীতি মেনে চলে। প্রাণী কোষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই বিষুব অঞ্চলে বা মেটাফেজ প্লেটের মধ্যে যেগুলো ছোট ক্রোমোজোম সেগুলো কেন্দ্রের দিকে থাকে, এবং যেগুলো আকৃতিতে একটু বড় ক্রোমোজোম সেগুলি পরিধির দিকে সজ্জিত হয়। তাহলে 3 নম্বর পয়েন্ট কি হলো? মেটাফেজ প্লেটের মধ্যে ছোট আকৃতির ক্রোমোজোমগুলি মধ্যে কেন্দ্রের দিকে, কোষের কেন্দ্রের দিকে, এবং অপেক্ষাকৃত বড় আকৃতির ক্রোমোজোমগুলো কোষের প্রান্তের দিকে সজ্জিত হয়। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই দশায় ক্রোমোজোমগুলি আরও ঘনীভূত হয় এবং আরও কুণ্ডলীকৃত হয়ে সর্বাপেক্ষা স্থূল এবং দণ্ডাকার আকৃতি ধারণ করে, অর্থাৎ সব থেকে মোটা আকৃতি ধারণ করে মেটাফেজ দশায়। তাই এই সময় অনুবীক্ষণ যন্ত্রে ক্রোমোজোমগুলিকে সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, খুব সুন্দরভাবে ক্রোমোজোমগুলোকে দেখতে পাওয়া যায় মেটাফেজ দশায়। তোমরা ক্রোমোজোমের যে আদর্শ গঠন এর চিত্র এর আগে দেখেছিলে, সেখানে যে ক্রোমোজোমের গঠনটা দেখেছিলে সেটা কিন্তু এই মেটাফেজ দশায় অনুবীক্ষণ যন্ত্রে যে ক্রোমোজোমকে দেখতে পাওয়া যায় সেই ক্রোমোজোমের ছবি এর আগে তোমরা পড়েছিলে। কারণ মেটাফেজ দশাতেই সবচেয়ে স্পষ্টভাবে ক্রোমোজোমের আকৃতি বা গঠন বোঝা যায়। এই মেটাফেজ দশা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পরবর্তী অ্যানাফেজ দশা। এই অ্যানাফেজ দশায় কি হয়? অ্যানাফেজ দশায় সবার প্রথমে 1 নম্বর পয়েন্ট যেটা হবে, যে প্রথমেই যেটা হয় প্রত্যেকটি সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে আলাদা হয়ে যায়। কি করে আলাদা হয়? দেখো সিস্টার ক্রোমাটিড দুটি লেগেছিল কোথায়? সেন্ট্রোমিয়ার অঞ্চলে। এই মাঝের সেন্ট্রোমিয়ার অঞ্চলটাই লেগেছিল দুটো সিস্টার ক্রোমাটিড। অ্যানাফেজ দশায় কি হয়? প্রথমে হয় এই সেন্ট্রোমিয়ার অঞ্চলটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে যায়। এই সেন্ট্রোমিয়ার অঞ্চলটি লম্বালম্বি ভেঙে যায়, ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর লম্বালম্বি ভেঙে যায়। সেন্ট্রোমিয়ারটি বিভাজিত হওয়ার ফলে প্রত্যেকটি সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে পৃথক হয়ে যায়। সেন্ট্রোমিয়ারে লেগেছিল, যখনই সেন্ট্রোমিয়ারটা লম্বালম্বি বিভাজিত হয়ে গেল তখন দুটি সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে গেল, পরস্পর থেকে পৃথক হয়ে গেল, এবং তারা দুটি আলাদা অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে। একই ক্রোমোজোম থেকে, একই ক্রোমোজোমের দুটি সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে পৃথক হয়ে গিয়ে দুটি অপত্য ক্রোমোজোম তৈরি করবে। একটা অপত্য ক্রোমোজোম উপর দিকে, একটা অপত্য ক্রোমোজোম নিচের দিকে। অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে কোন দশায় অপত্য ক্রোমোজোম তৈরি হয়? এটা উত্তর হবে অ্যানাফেজ দশা। এটা হচ্ছে
অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম। এর আগে কিন্তু একটা ক্রোমোজোমই লেগেছিল সিস্টার ক্রোমাটিড দুটি, কিন্তু এই দশায় দুটি সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে পৃথক হয়ে গেল এবং অপত্য ক্রোমোজোম তৈরি করবে। তাহলে অ্যানাফেজ দশার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই দশায় অপত্য ক্রোমোজোম তৈরি হলো। 2 নম্বর পয়েন্ট, অ্যানাফেজের 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরপরে এই যে বেন তন্তুগুলো ছিল, এই বেন তন্তুগুলো তো সুতোর মতো, এই মেরু থেকে এই মেরুতে সুতোর মতো লেগে আছে, এই বেন তন্তুগুলি আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করে, মানে ছোট হতে শুরু করে। আগে এত বড় ছিল, আস্তে 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 ছোট হচ্ছে বেন তন্তুটা, সংকুচিত হতে শুরু করে এবং এই সিস্টার ক্রোমাটিড দুটো একে অপরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করার ফলে একে অপরের থেকে দূরে সরে যায়। তাহলে দুটি ঘটনা ঘটছে। 1 নম্বর, এই যে বেন তন্তুটা ছিল, এই বেন তন্তু যদি সংকুচিত হয়, ছোট হয়, তাহলে আস্তে আস্তে ওপর দিকে উঠে আসবে। এই বেন তন্তুটাও সংকুচিত হলে আস্তে আস্তে এই মেরুর দিকে উঠে আসবে। অর্থাৎ বেন তন্তু সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ 2 মেরুর দিকে এই ক্রোমোজোমগুলো সরতে শুরু করবে এবং তার সাথে সাথে অপত্য ক্রোমোজোমগুলি একে অপরকে বিকর্ষণ করে। পরস্পরকে বিকর্ষণের ফলে এরা পরস্পর থেকে দূরে সরে যায় এবং 2 মেরুর দিকে চলতে শুরু করে, কোষের 2 মেরুর দিকে চলতে শুরু করে। এই চলনকে বলা হয় অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন। এটা এই দশার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্রোমোজোমীয় চলন অর্থাৎ অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে। কেন চলতে শুরু করে? তার কারণ হচ্ছে এই বেন তন্তুর সংকোচন এবং তার সঙ্গে সঙ্গে সিস্টার ক্রোমাটিডগুলি একে অপরকে বিকর্ষণ করে, তার ফলে এরা 2 বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে, যাকে বলা হয় অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু ভালো করে শুনে নাও। এই যে বেন তন্তু তৈরি হয়েছে এক মেরু থেকে আরেক মেরুতে, এই বেন তন্তু দেখো প্রধানত 2 রকমের আছে। কিছু কিছু বেন তন্তু আছে যে বেন তন্তুর সঙ্গে ক্রোমোজোম যুক্ত হয়েছে। দেখো এই যে বেন তন্তুটা আছে, এই বেন তন্তুর মাঝখানে সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমোজোম যুক্ত হয়েছে। তাহলে যে বেন তন্তুর সঙ্গে ক্রোমোজোম যুক্ত হয় তাকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। তাহলে এই বেন তন্তুটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, এই বেন তন্তুর সঙ্গে ক্রোমোজোম যুক্ত হয়েছে। আর কিছু বেন তন্তু আছে, দেখো এই বেন তন্তুটা এক মেরু থেকে একবারে টানা অপর মেরু অবধি গিয়েছে, এর মাঝখানে কোনো ক্রোমোজোম যুক্ত হয়নি। এই বেন তন্তুকে বলা হয় অবিচ্ছিন্ন বেন তন্তু। তাহলে এখানে 2 রকমের বেন তন্তু আছে। যে বেন তন্তুর সঙ্গে ক্রোমোজোম যুক্ত হয় তাকে বলা হয় ক্রোমোজোমাল বেন তন্তু, আর যে বেন তন্তু এক মেরু থেকে অপর মেরু অবধি টানা অবিচ্ছিন্নভাবে থাকে তাকে বলা হয় অবিচ্ছিন্ন বেন তন্তু। এইবার যখনই বেন তন্তুর সংকোচন ঘটতে শুরু করবে, তখন ক্রোমোজোমাল তন্তু যেগুলোর সঙ্গে সেন্ট্রোমিয়ার লেগেছিল, সেই ক্রোমোজোমাল তন্তুগুলো আস্তে আস্তে দুদিকে গোটাতে শুরু করবে এবং তার ফলে ক্রোমোজোমগুলো 2 বিপরীত মেরুর দিকে চলতে শুরু করবে। আর যেগুলো অবিচ্ছিন্ন বেন তন্তু ছিল, একবারে এদিক থেকে ওই দিকে টানা, এই অবিচ্ছিন্ন বেন তন্তুগুলো যদি সংকুচিত হয়, পরস্পর দুদিক দিয়ে যদি টানো অবিচ্ছিন্নগুলোকে, তখন টানের ফলে কি হবে, তারা ছিঁড়ে যেতে পারে মাঝখানে। তার ছিঁড়ে গিয়ে তার কিছু অংশ সেগুলো কোষের মাঝখান বরাবর জমা হয়, যেগুলোকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। এই দেখো এই মাঝে আমি কতগুলো তন্তু রেখেছি, এটা অ্যানাফেজ দশায় দেখতে পাওয়া যায় ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে। এটা কি করে হয়? যখনই বেন তন্তুগুলি সংকুচিত হয় এবং ক্রোমোজোম দুটিগুলি বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে, তখন দেখা যায় কোষের মাঝখান বরাবর কিছু ইন্টারজোনাল তন্তু সৃষ্টি হয়। এইগুলো হচ্ছে ইন্টারজোনাল তন্তু। তাহলে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলো কি দাঁড়ালো? অ্যানাফেজ দশার প্রথম বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য ছিল কি, যে এই দশার শুরুতে প্রত্যেকটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চল ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয় এবং তার ফলে প্রত্যেকটি সিস্টার ক্রোমাটিড, এই সিস্টার ক্রোমাটিডগুলো নিজস্ব সেন্ট্রোমিয়ার পায় এবং অপত্য ক্রোমোজোম হিসাবে আচরণ করে, অর্থাৎ অপত্য ক্রোমোজোম তৈরি হয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে
এই অপত্য ক্রোমোজোমগুলি আস্তে আস্তে দুই বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে। কেন? কারণ হচ্ছে এই বেন তন্তুগুলির সংকোচন এবং উৎপন্ন সিস্টার ক্রোমাটিডগুলির পরস্পরের মধ্যে বিকর্ষণ, এর ফলে অপত্য ক্রোমোজোমগুলি দুই বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে। এই চলনকে বলা হয় অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যখনই ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে তখন দেখা যায় কোষের মাঝ বরাবর বা বিষুব অঞ্চল বরাবর ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে। ইন্টারজোনাল তন্তু। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটা প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় কিন্তু উদ্ভিদ কোষে দেখা যায় না। সেটা হচ্ছে এই ইন্টারজোনাল তন্তুগুলি আস্তে আস্তে পরস্পর যুক্ত হয়ে গিয়ে স্টেম বডি তৈরি করে। স্টেম বডি এগুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে একটা পাতলা পর্দার মতন গঠন তৈরি হয়, যাকে বলা হয় স্টেম বডি। তাহলে এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, যখন এই অ্যানাফিজিও চলন ঘটছে অর্থাৎ অপত্য ক্রোমোজোমগুলি দুই বিপরীত মেরুর দিকে যাচ্ছে, তখন এই ক্রোমোজোমগুলোকে দেখতে কেমন লাগছে? দেখো এই ক্রোমোজোমগুলিকে কেমন দেখতে লাগছে। আমি যে ছবিতে এঁকেছি এখানে ক্রোমোজোমগুলিকে ভি এর মতো দেখতে লাগছে, তাই তো? প্রত্যেকটা অপত্য ক্রোমোজোমকে ভি এর মতন দেখতে লাগছে। তার কারণ হচ্ছে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝে আছে। ঠিক মাঝে সেন্ট্রোমিয়ার আছে, তার এইদিকে একটা আর এইদিকে একটা দুই বাহু, দুটো সমান বাহু বিপরীত দিকে আছে, মাঝে সেন্ট্রোমিয়ার আছে। তার জন্য এটাকে ভি আকৃতি দেখতে হয়েছে। এইরকম ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এর আগে তোমরা পড়েছো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 প্রকার। যদি সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝে থাকে তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে অ্যানাফিজি চলনের সময় ভি আকৃতি দেখতে পাওয়া যায়, ভি আকৃতির মতো গঠন তৈরি হয়। আর যদি ক্রোমোজোমটা ঠিক মাঝে না থেকে তার থেকে একটু পাশে থাকে, ধরো ঠিক মাঝে নাই ক্রোমোজোমটা, একটু পাশে আছে, একদিকটা বড় একদিকটা ছোট, এই বাহুটা একটু বড় আর এই বাহুটা একটু ছোট, ক্রোমোজোমটা মাঝের থেকে একটু সাইডে আছে, তখন দেখতে কিরকম হবে? তখন আর ভি এর মতন দেখতে হবে না, তখন হবে এল এর মতো দেখতে, এল। এরকম ক্রোমোজোমকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাই সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে অ্যানাফেজীয় চলনের সময় ইংরাজি এল অক্ষরের মতন আকৃতি তৈরি হয়। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে ইংরাজি ভি আকৃতির মতো গঠন তৈরি হয়। আর যদি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম হয়, অ্যাক্রোসেন্ট্রিক মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একবারে ধারে নয়, তার থেকে একটু সামান্য আগে আছে, মানে ঠিক ধারে নয়, বেশিরভাগ বাহুটাই একদিকে আছে আর আরেকদিকে সামান্য অল্প একটু বাহু আছে। এইরকম ক্রোমোজোমকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এক্ষেত্রে যে আকৃতির মতন গঠন তৈরি হয়, যে ইংরাজি যে আকৃতির মতো গঠন তৈরি হয়। আর যদি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হয়, মানে এক ধারে ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারটা একটা ধারে আছে আর বাহুটা একই দিকে আছে, এরকম ক্ষেত্রে ইংরাজি আই আকৃতির মতো গঠন তৈরি হয়, এটা হলো আই। তাহলে অ্যানাফেজীয় চলনের সময় ক্রোমোজোম 4 রকম আকৃতির হতে পারে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে। যদি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয় তাহলে ভি আকৃতির গঠন তৈরি হবে। যদি সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয় তাহলে এল আকৃতির গঠন তৈরি হবে। যদি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম হয় তাহলে ইংরাজি জে আকৃতির গঠন তৈরি হবে। আর যদি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হয় তাহলে আই আকৃতির গঠন তৈরি হবে। এইগুলো একটু মনে রাখবে, অনেক সময় শর্ট কোশ্চেন এসে থাকে। তাহলে এখানে অ্যানাফেজ দশা শেষ হলো। এই অ্যানাফেজ দশা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে ক্যারিওকাইনেসিসের শেষ দশা, সেটা হচ্ছে টেলোফেজ দশা। এই টেলোফেজ দশা যখন শুরু হচ্ছে তখন অপত্য ক্রোমোজোমগুলি অলরেডি দুটি বিপরীত মেরুর দিকে পৌঁছে গেছে, অর্থাৎ এই দিকে কিছু ক্রোমোজোম এবং এই দিকে দুটো বিপরীত মেরুর দিকে সমান সংখ্যক ক্রোমোজোম গেছে, কারণ প্রত্যেকটা ক্রোমোজোম ভেঙেই দুটি করে ক্রোমোজোম তৈরি হয়েছে, অপত্য ক্রোমোজোম, এবং তারা দুই বিপরীত মেরুর দিকে গেছে। সুতরাং কোষের দুই বিপরীত মেরুতে সমান সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এই অবস্থায় টেলোফেজ দশা শুরু হয়। টেলোফেজ দশাটা অনেকটা প্রোফেজের বিপরীত দশা, অর্থাৎ প্রোফেজের ক্ষেত্রে যা যা ঘটেছিল টেলোফেজে তার বিপরীত ঘটনা ঘটবে। প্রোফেজে কি ঘটেছিল? প্রোফেজে ঘটেছিল
দেখো এই নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটেছিল, এই নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস অবলুপ্ত হয়ে গেছিল। এখানে হবে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস আবার ফিরে আসবে বা পুনরাবির্ভাব ঘটবে, আবার এই ক্রোমোজোমগুলোকে ঘিরে আবার নিউক্লিয় পর্দা তৈরি হলো, নিউক্লিওলাস তৈরি হলো। এইখানে প্রোফেজে হয়েছিল জল বিয়োজন ঘটেছিল নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে গিয়েছিল। আর টেলোফেজের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে, টেলোফেজের ক্ষেত্রে কি হবে, নিউক্লিয়াসে জল সংযোজন ঘটবে, আবার জল আসবে। প্রোফেজের ক্ষেত্রে কি হয়েছিল, ক্রোমাটিন জালিকাগুলি ক্রমশ কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয়ে পেঁচানো হয়ে ক্রোমোজোম তৈরি করেছিল, আরো মোটা হয়ে গেছিল, দিয়ে ক্রোমোজোম তৈরি করেছিল। আর টেলোফেজে তার উল্টো হবে, এখানে ক্রোমোজোমগুলোর প্যাঁচ খুলে যাবে, এতক্ষণ পেঁচানো অবস্থায় ছিল, মোটা ছিল, দেখা যাচ্ছিল, এবারে প্যাঁচগুলো খুলে গিয়ে আবার সুতোর মতন ক্রোমাটিন জালিকা, দেখো আবার ক্রোমাটিন জালিকা তৈরি করেছে। আগে যেমন ছিল সুতোর মতন ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের মধ্যে, সেরকম ক্রোমোজোমগুলি প্যাঁচ খুলে গিয়ে ক্রোমাটিন জালিকা তৈরি করে। আর একটা পয়েন্ট, প্রথমেই যে পয়েন্টটা লিখবে টেলোফেজের প্রথমেই, সেটা হচ্ছে বেন তন্তুর অবলুপ্তি ঘটে। এই অ্যানাফেজ দশা অবধি যে বেন তন্তু ছিল, এই বেন তন্তুটা টেলোফেজ দশাতে সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটবে, টেলোফেজ দশাতে কোনো বেন তন্তু থাকবে না। এইভাবে কোষের 4টে ধাপের মধ্য দিয়ে নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয় এবং টেলোফেজ দশার শেষে কি হয়, দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে। এখানে অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে, কোষটা একটাই আছে, এখনো কোষ আলাদা হয়নি, একটাই কোষ আছে, কিন্তু নিউক্লিয়াস দুটো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কোষের মধ্যে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে টেলোফেজ দশার শেষে। এখন অবধি কোষটা আলাদা হয়নি, একসঙ্গেই লেগে আছে কোষটা। এরপরে শুরু হবে সাইটোকাইনেসিস প্রক্রিয়া। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এরপরে এই যে সাইটোপ্লাজমটা একসঙ্গে লেগে আছে, এই সাইটোপ্লাজমটা আস্তে আস্তে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটো আলাদা অপত্য কোষ উৎপন্ন করবে। ঠিক আছে, এই সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং প্রাণী কোষের ক্ষেত্রে একটু আলাদা। তার জন্য আমি উদ্ভিদ কোষের একটা ছবি এঁকেছি, দেখো এটা হচ্ছে উদ্ভিদ কোষের ছবি, এগুলো ছিল প্রাণী কোষের ছবি, আর নিচে যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের চেহারাটা এরকম, কারণ উদ্ভিদ কোষে কোষ পর্দা থাকে, তার বাইরে আবার কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে শুধু কোষ পর্দাই থাকে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। তাই উদ্ভিদ কোষের চেহারাটা এইরকম ছবি আঁকবে। যদি এইগুলোই, এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই প্রত্যেকটা দশার উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি ছবি আঁকতে বলে, তাহলে এই ভেতরেরগুলো যেমন এঁকেছি একই থাকবে, কেবল বাইরেরটা এইরকম গঠন আঁকবে। উদ্ভিদ কোষের গঠনটা এইরকম হবে, ভেতরে কোষ পর্দা, বাইরে কোষ প্রাচীর। এই প্রত্যেকটার ক্ষেত্রেই বাইরের চেহারাটা এরকম হবে, আর ভেতরে যা যা এঁকেছি কেবল এই সেন্ট্রোজোমটা থাকবে না, কারণ উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম থাকে না, তার বদলে মাইক্রোটিবিউল বা অনুনালিকা থেকে বেন তন্তু তৈরি হবে। বেন তৈরি হবে, কিন্তু এই সেন্ট্রোজোম দুটো থাকবে না উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এই সেন্ট্রোজোম থাকবে না, এখানে এই দুটো সেন্ট্রোজোম থাকবে না উদ্ভিদ কোষের ক্ষেত্রে, বাকি যা আছে একই হবে। কেবল টেলোফেজ দশাটাই একটু পার্থক্য আছে, ওই জন্য আমি শুধুমাত্র টেলোফেজ দশার উদ্ভিদ কোষের ছবিটা এঁকেছি। এটা হচ্ছে টেলোফেজ দশা উদ্ভিদ কোষের। কি পার্থক্য দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে যেই টেলোফেজ দশা শুরু হয়েছে, দেখো কোষের ঠিক মাঝখানে একটা খাঁজ তৈরি হয়েছে। এর আগে অবধি কোষের মাঝে কোনো খাঁজ ছিল না অ্যানাফেজ দশা পর্যন্ত। টেলোফেজ দশায় কোষের মাঝখানে খাঁজ তৈরি হয়েছে, এই খাঁজটাকে বলা হয় ক্লিভেজ। এখানে লিখেছি দেখো ক্লিভেজ। যত টেলোফেজ দশা এগোতে থাকে তত এই খাঁজটা আস্তে আস্তে আরো গভীর হতে থাকে, খাঁজটা আরো গভীর হয়, এবং গভীর হতে হতে একটা সময় হয় যখন এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দুটো আলাদা হয়ে যায়, এবং তার ফলে দুটি নতুন অপত্য কোষ উৎপন্ন হয়। এটাই হচ্ছে সাইটোকাইনেসিস প্রক্রিয়া প্রাণী কোষের ক্ষেত্রে। তাহলে প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিভাবে সম্পন্ন হয় বা কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ সৃষ্টির মাধ্যমে বা খাঁজ সৃষ্টির মাধ্যমে, এটাকে বলতে পারো ক্লিভেজ সৃষ্টির মাধ্যমে বা ফারোয়িং পদ্ধতিতে। এটাকে ফারোয়িং পদ্ধতিও বলা হয় বা ক্লিভেজ পদ্ধতি বলা হয়। এর মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে, দুটি সাইটোপ্লাজম পরস্পর থেকে পৃথক হয়ে গিয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন করবে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে না।
উদ্ভিদের ক্ষেত্রে কি হয় দেখো, সাইটোকাইনেসিসটা আমি টেলোফেজের সঙ্গে একই সঙ্গে বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে উদ্ভিদ কোষের টেলোফেজ দশার চিত্র। এরকম এখানে পার্থক্য হচ্ছে এইখানে কোনো খাঁজ নাই মাঝে, তার বদলে কিছু পদার্থ দেখো জমা হয়েছে কোষের মাঝখানে। এই পদার্থগুলোকে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট, এই ফ্রাগমোপ্লাস্ট থেকেই কোষপাত সৃষ্টি হয়। এটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট, এই ফ্রাগমোপ্লাস্ট কি? ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের যে গলগি বডি থাকে, সেই গলগি বডির মধ্যে যে ভেসিকল থাকে, সেই ভেসিকলগুলো কোষের মাঝখানে বিষুব অঞ্চল বরাবর সজ্জিত হয়। এটা টেলোফেজ দশার শেষের দিকে শুরু হয়। টেলোফেজ দশার শেষের দিকে উদ্ভিদের গলগি বডির যে ভেসিকল থাকে, সেই ভেসিকলের মধ্যে যে ফ্রাগমোজোন থাকে, সেই ফ্রাগমোজোনগুলো পরপর সজ্জিত হয়ে একটা পাতলা পর্দা তৈরি করে বা ফ্রাগমোপ্লাস্ট সৃষ্টি করে। এই ফ্রাগমোপ্লাস্টগুলো কোষের মাঝের দিকে একটু বেশি চওড়া থাকে এবং কোষের ধারের দিকে কম চওড়া থাকে। দেখো যত ধারের দিকে আছে তত সরু হয়ে গেছে, মাঝখানটা একটু বেশি মোটা আছে। এই ফ্রাগমোপ্লাস্ট থেকে ধীরে ধীরে কোষপাত উৎপন্ন হয় এবং এই কোষপাতটা আস্তে আস্তে দুদিকে, এই কোষপাতের দুদিকে আরও ফ্রাগমোপ্লাস্ট জমতে শুরু করে। এদিকেও ফ্রাগমোপ্লাস্ট জমতে শুরু করে, এদিকেও ফ্রাগমোপ্লাস্ট জমতে শুরু করে। এই ফ্রাগমোপ্লাস্ট জমতে জমতে আস্তে আস্তে কোষ পর্দাকে এরা স্পর্শ করে। এইদিকেও কোষ পর্দাকে স্পর্শ করেছে, এদিকেও কোষ পর্দাকে স্পর্শ করেছে এবং দুটি কোষ পর্দাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ঠিক মাঝখানে একটা পাতলা পর্দার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় মধ্য পর্দা। একটা মাঝখানে মধ্য পর্দা তৈরি হয়েছে এবং এই মধ্য পর্দার দুদিকে আবার সেলুলোজ জমা হয়। সেলুলোজ, হেমিসেলুলোজ, এইগুলো জড়ো হয়ে পাশে কোষ প্রাচীর তৈরি হয়। এইটা হয়, এই মধ্য পর্দাটা কোষ পর্দায় পরিণত হয় এবং তার দুপাশে সেলুলোজ জমা হয়ে কোষ প্রাচীর তৈরি হয়। এইদিকে আবার সেলুলোজ জমা হয়ে কোষ প্রাচীর তৈরি হয়, কোষ প্রাচীর। আবার এইদিকেও সেলুলোজ জমা, এখানেও কোষ প্রাচীর তৈরি হয়। তাহলে মাঝে যে কোষপাত তৈরি হয়েছিল, এই ফ্রাগমোপ্লাস্টগুলো জমা হয়ে যে কোষপাত তৈরি হয়েছিল, সেই কোষপাতগুলো আস্তে আস্তে দুদিকে কোষ পর্দা অবধি বিস্তৃত হয়ে একটা বড় মধ্য পর্দা তৈরি করে। এই মধ্য পর্দাটা কোষ পর্দায় পরিণত হয় এবং তার দুদিকে সেলুলোজ, হেমিসেলুলোজ এইগুলো যোগ হয়ে কোষ প্রাচীর তৈরি হয়। তারপর যখনই দুটো কোষ প্রাচীর তৈরি হয়ে গেল, তখন এইদিকে আলাদা একটা কোষ তৈরি হয়ে গেল আর উপরে আলাদা একটা কোষ তৈরি হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে দুটি অপত্য কোষ তৈরি হলো এবং অপত্য কোষগুলো কেমন করে আছে? দুটি অপত্য কোষ পরস্পর লেগে আছে, সংযুক্ত আছে মাঝখানে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের আর প্রাণী কোষের মধ্যে একটা পার্থক্য। উদ্ভিদ কোষের মধ্যে অপত্য কোষ দুটি পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে, লেগে থাকে, কিন্তু প্রাণীর ক্ষেত্রে যখনই মাঝখানে খাঁজটা আস্তে আস্তে গভীর হয়ে যাবে, তখন দুটো কোষ আলাদা হয়ে যাবে। এই কোষটা আলাদা হয়ে যাবে, নিচের কোষটাও আলাদা হয়ে যাবে, পরস্পর থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাণী কোষের ক্ষেত্রে অপত্য কোষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরা বিচ্ছিন্ন হয় না, পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে। এটা একটা পার্থক্য। এবার লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়ার পার্থক্য লেখো। এরকম যদি প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়ার পার্থক্য কি কি, দেখো আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই বেনতন্তু গঠনের পার্থক্য আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেনতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল বা অনুনালিকা থেকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে বেনতন্তু গঠিত হয় সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে। এটা হলো 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য কি? 2 নম্বর পার্থক্য হচ্ছে এই যে মেটাফেজ দশা, এই যে মেটাফেজ প্লেট তৈরি হয়েছে, প্রাণী কোষের ক্ষেত্রে এই মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট রীতি মেনে সজ্জিত হয়। কি করে সজ্জিত হয়? যেগুলো ছোট আকৃতির ক্রোমোজোম সেগুলো মাঝের দিকে থাকে এবং অপেক্ষাকৃত বড় আকৃতির ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে সজ্জিত থাকে, দুই প্রান্তের দিকে। এই নির্দিষ্ট রীতি মেনে প্রাণী কোষের ক্ষেত্রে মেটাফেজ প্লেট গঠিত হয়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলি কোনো নির্দিষ্ট রীতি মেনে সজ্জিত হয় না। এটা একটা পার্থক্য উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে। 3 নম্বর পার্থক্য কি?
3 নম্বর পার্থক্য হচ্ছে সাইটোকাইনেসিসের পার্থক্য। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোষপাত গঠনের মাধ্যমে, আর প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে। এটা একটা পার্থক্য। আর 4 নম্বর পার্থক্য আরেকটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অপত্য কোষগুলো কেমনভাবে অবস্থান করবে তার উপর নির্ভর করে আরেকটা পার্থক্য আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে অপত্য কোষ দুটি পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে, পরস্পর লেগে থাকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে অপত্য কোষ দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে থাকে। এটা হলো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের চতুর্থ পার্থক্য। তাহলে আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজনের সমস্ত দশাগুলি আলোচনা করলাম। তোমরা সবাই এই দশাগুলি ভালো করে পড়বে এবং এই ছবি যেগুলো এঁকে দিলাম এই ছবিগুলো খাতায় আঁকার চেষ্টা করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।